মা, তোমার রান্না হয়েছে? আমার যে খুব জোরে খিদে পেয়েছে, সেই কখন থেকে ছুঁচোর পেটে ডন মেরেই যাচ্ছে মা। তাড়াতাড়ি তুমি আমাকে দুটো খেতে দাও না মা, খুব জোরে খিদে পেয়েছে। দেখ মা, এখনো রান্না বান্না একটু বাকি আছে। শোন, তুই একটা কাজ কর, ঘরে গিয়ে একটুখানি বস। এই তরকারি ফুটে গেছে, নামিয়ে নিয়ে তারপর তোকে আমি খেতে দেব, বুঝেছিস? এখন একটু অপেক্ষা কর। মা, এখনো তোমার রান্না বাকি আছে, আর এদিকে যে আমার খুব জোরে খিদে পেয়েছে। কেন মা, কেন? তুমি একটুখানি তাড়াতাড়ি রান্না বান্না সেরে রাখতে পারো না? বলো তো দেখি, তাহলে সময়ে সময়ে খেয়ে নিতে পারতাম। এইবার দেখো অপেক্ষা করতে হবে। কেন রে, আমার কি 10টা হাত নাকি রে? যখন যেটা পারবো তখন সেটা করতে পারবো। সব সময় মুখে থেকে বললেই হয়ে গেল যেন। কেন একটুখানি আমার হাতে দুটো দুটো কাজ করে দিতে পারিস না? করে দিলে তো একটু তাড়াতাড়ি হয়। একটা হাতে কত সংসারে কাজ করব বলতো? আর এদিকে তুই বলছিস তোর খিদে পেয়েছে, তুই একটু করে দিলে হাতে নাতে তাহলে তাড়াতাড়ি তো কাজগুলো হয়ে যেত, আর সময় সময় খেতেও পারতিস। কেন মা, তুমি এমনভাবে কেন বলছো বলো তো? এখন তো আমার ঘোরার বয়স, এখন ঘুরবো না তো কখন ঘুরবো বলো তো? এখন তো একটু বন্ধু বান্ধবদের সাথে ঘুরবো, মজা করব, তারপর তো বলো তাহলে কোন বয়সে করবো বলো তো? একদম ঠিক বলেছিস, এখন তোর ঘোরার বয়স, তাই না? দুদিন পর যে এখন তোকে বিয়ে দেব, সেখানে গিয়ে তুই কি করবি? এইসব বন্ধু বান্ধবী পাবি নাকি যে কথা বলার জন্য, ঘোরার জন্য? সেখানে সংসারের দায়িত্ব পুরো তোর মাথার ওপর থাকবে, তোকে যে এক হাতে সব কিছু সামলাতে হবে। শোন মা, একটা কথা শোন, এখন থেকে এইসব ঘোরাঘুরি বন্ধ কর। দুটো চারটে করে কাজ আমার হাত থেকে শিখে নে, যাতে ওখানে তোর কাজে লাগবে। আর ওখানে যদি একটু ভুল ত্রুটি করিস, তাহলে তোকে কথা শোনাতে ছাড়বে না, বুঝলি? দেখো মা, এটা না যে আমি কোনো কাজকর্ম পারি না, যেটা পারি সব কিছু ভালোভাবে পারি, চলে যাবে। কিন্তু তবে একটা কথা বলছি মা, ওখানে গিয়ে তো আমি দু চারটে বান্ধবী তো অবশ্যই করবো, যাতে তাদের সাথে একটু কথা বলতে পারি, হাসতে পারি, খেলতে পারি। এমনভাবে যদি একা একা থাকি, তাহলে দম আটকে যে আমি পাগল হয়ে যাব মা। এমনভাবে থাকতে পারবো না। তুমি দেখবে আমি কাউকে না কাউকে অবশ্যই পটিয়ে নেব। দেখ মা, বোঝার চেষ্টা কর, তোর কথা সব কিছু হবে না, বুঝেছিস? কোন বাড়ি গিয়ে পড়বি না পড়বি তার কোনো ঠিক নেই, তারা কেমন হবে না হবে তার কোনো ঠিক নেই। আর এমনভাবে তুই যদি চলিস, তাহলে তোকে সারা জীবন কথা শুনতে হবে। তাহলে ঠিক আছে মা, আমাকে বেঁধে দিয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে? তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি রান্না বান্না করো তো দেখি, আমার খুব জোরে খিদে পেয়েছে, আমার এক্ষুনি খেতে হবে। দুপুরবেলা হরি তাড়াতাড়ি কাজে থেকে বাড়িতে ফিরে এসে কবিতাকে বলতে থাকে, আরে গিন্নি, একটা খুশির খবর আছে, একটা ভালো খবর নিয়ে এসেছি। আচ্ছা, তাই নাকি গো? তাহলে বলে ফেলো, বলে ফেলো। খুশির খবরটা কি, বলে ফেলো তো দেখি। তোমাকে দেখেই তো মনে হচ্ছে যে তুমি অনেক খুশি খুশি আছো। শোনো গিন্নি, আমাদের মেয়ের জন্য একটা ভালো সুপাত্র পেয়েছি গো। আজকে যখন মাঠে কাজ করতে গিয়েছি, বাদলদা বলছিল ছেলেটার ব্যাপারে। সত্যি আমার তো খুবই পছন্দ হয়েছে। এমন ভালো ছেলে হয় না গো গিন্নি, হয় না। সে কি বলো গো, এ তো সত্যি একটা খুশির খবর। তা ছেলে কি করে শুনি, আর বাড়ি বা কোথায় আছে? ছেলের ঘর হচ্ছে সাঁতরাগাছি গিন্নি, সাঁতরাগাছি। জানো তো, ছেলে নাকি খুবই ভালো আর খুবই ভদ্র সভ্য। আর হ্যাঁ, ছেলে তো ওইসব মদ বিড়ি এইসব কিছু খায় না গো। তবে একটা কথা বলি, ছেলে ঠিক আমাদের মতো গরিব, তবে খেটে খায়। আমার মতো হচ্ছে জমিতে চাষবাস করে খেটে খায়, তবে খুব খাটুনতে ছেলে গো। সাঁতরাগাছি মানে তো আমাদের পাশের গ্রামের ছেলে গো। এ তো খুব ভালো হবে গো। আর খাটুনতে ছেলে, খাটুনতে ছেলে কি আজকাল আর পাওয়া যায় গো? এ তুমি খুব ভালো করেছো, আমাদের মেয়ের জন্য একটা উপযুক্ত ছেলে খুঁজেছো। আর এমনিতে পাশের গ্রামে যখন বিয়ে হচ্ছে, তাহলে কোনো সুবিধা অসুবিধাতে আমরা আমাদের মেয়ের সাথে দেখা করতে পারবো, আর ও আমাদের কাছে আসতে পারবে। তুমি খুব ভালো করেছো, একবার ছেলেটার পরিবারের সাথে কথা বলে দেখো। গিন্নি, ছেলেটার পরিবারে কেউ নেই, ছেলেটা শুধু একাই আছে। আর এমনিতে ছেলেটার বাবা মা মারা গেছে, আর একটা বাপের ছেলে ছিল, আর বাবা মা যে এখন আর বেঁচে নেই, শুধু ছেলেটাই আছে। বলছে যে নাকি মেয়েকে নাকি এক কাপড়ে নিয়ে যাবে, কোনো দাবি দাবা কিচ্ছু নেই। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, এমন ছেলেকে হাতছাড়া না করাই ভালো। তুমি তাড়াতাড়ি ওই ছেলের সাথে কথা বলে বিয়েটা পাকা করো তো দেখি।
আমাদের মেয়েও তো বিয়ের যোগ্যী হয়ে গেছে, ওকে তো বিয়ে দিতেই হতো কোনো না কোনো জায়গায়। আর এমন যদি একটা ভালো জায়গায় পড়ে তাহলে তো খুবই ভালো হবে। এই ছেলে হাতছাড়া না করাই ভালো গো। আচ্ছা গিন্নি, তুমি এইসব নিয়ে একদম চিন্তা করো না তো, আমি ছেলের সাথে কথা বলে দিন পাকা করে নেব। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়, তবে মায়ার রতনের বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। শুনছো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি এসো, খেয়ে নেবে, এসো। মায়া, তুমি আমার জন্য এত কষ্ট করে রান্না করে খাবার নিয়ে এসেছো, তা আমি একা একা তোমার সামনে কি করে খাই বলো তো? চলো আমরা দুজনে একসাথে মিলে খাই। না না, আমি খাবো না, এই খাবারটা তোমার জন্য নিয়ে এসেছি। সারাদিন মাঠে তুমি কাজ করো এত রোদের মধ্যে, তোমারও তো খিদে পায় বলো। এই খাবারটা নিয়ে এসেছি, তুমি খাও। আর এমনিতে আমি তো বাড়িতে কাজকর্ম করি, তেমন তো আমার কোনো কষ্ট হয় না। আমি বাড়িতে গিয়ে খেয়ে নেব, আগে তুমি এটা খেয়ে নাও তো। তা হলেও মায়া, আমার যে তোমার সামনে খেতে কেমন একটা লাগছে। তুমি খাবে না, আমি একা একা খাবো? দূর, আমার ভালো লাগছে না। তার থেকে বরং তুমি একটু খাও, তাহলে আমারও ভালো লাগবে। খারাপ লাগার কি আছে বলো তো? আর এমনিতে বাড়িতে গিয়ে তো আমি খেতে পারবো। নাও তো, তুমি এতটা করো না, তুমি খেয়ে নাও। আর এত কষ্ট করছো তুমি, একটু বেশি না খেলে হয়? তোমার ওই কটা ভাত আমি খেয়ে নিলে তোমার কি থাকবে বলো তো? একদম কোনো কথা বলবে না, তুমি তাড়াতাড়ি ঝটপট খেয়ে নাও তো দেখি। তবে জানো তো মায়া, তুমি না খুবই ভালো, তুমি আমাকে কত যত্ন করো। তবে আমি এরকম একটা বউ চেয়েছিলাম তোমার মতো, আর দেখো ঈশ্বর আমার সেই আশাটা পূর্ণ করে দিয়েছে। তোমার মতো মেয়ে যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্মায়, আর প্রত্যেকটা ছেলের যেন এরকমই একটা বউ পায়, তাহলে সবার জীবন ধন্য হবে। তুমিও না পারো বটে। এইসব কী সব কথা বলছো বলো তো? এইসব কথা শুনলে আমার খুব লজ্জা লাগে, তার ওপর তুমি আমাকে এসব কথা শোনাচ্ছ। আর এমনিতে আমি এমন কি করলাম বলো তো? আমার কর্তব্য তো আমি পালন করব। তুমি আমার স্বামী হও, তোমার সুখ দুঃখে তোমাকে খেয়াল রাখা সব তো আমার দায়িত্ব না এখন? তাহলে তোমাকে খেয়াল রাখবো না তা কাকে খেয়াল রাখবো বলো তো? ওইসব তুমি বুঝবে না মায়া, কখনো বুঝবে না। তবে তোমাকে বিয়ে করার পর আমার জীবন ধন্য হয়ে গেছে। তবে তোমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, তুমি অনেক বোঝো। তাহলে এখন আর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নাও তো। আরও যে অনেক কাজ পড়ে আছে, সেগুলো তো তোমাকে করতে হবে। সংসারে যে আমার ঢের কাজ পড়ে আছে, এখান থেকে গিয়ে আবার ওগুলো সারতে হবে। তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি। এমনভাবে তাদের বিবাহিত জীবন হাসি খুশিতে কেটে যাচ্ছিল। দেখতে দেখতে প্রায় 2 বছর কেটে যায়। তবে একদিন মায়া সে কাপড় জামা নিয়ে পুকুর ঘাটে যায়। তোমরা শুনেছো, কাল তাপসদের বাড়িতে খুব ঝগড়া হয়েছে। শুনলাম তো পুলিশও এসেছে। আমার বর বলছিল, আমি বাবা দেখতে যাইনি, সব সময় বউটার ধরে মারামারি করে। তাহলে বলো তো, এটা কি ভালো? হ্যাঁ গো দিদি, শুনেছি আমরা। তবে খুব খারাপ লাগলো জানো তো। বউটা তো খুবই ভালো, খুবই পরিশ্রমী। তার উপর যে পলাশ কেন ওর বউকে এমন ধরে ধরে মারে, তা কে জানে। এত ভালো বউকে কেউ মারে বলো তো? শুনেও খুব খারাপ লাগে। দেখো, এখনকার মানুষ আর মানুষ নেই, অমানুষ হয়ে গেছে। মানুষের চামড়া যদি গায়ে থাকতো তাহলে এমন ব্যবহার করতো না। আর দেখো, বউটাকে মেরে 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 আত্মরা করে দিয়েছে। পুলিশ ধরে নিয়ে গেছে, খুব ভালো হয়েছে। যদি ভালোভাবে জেল খেটে আসে তাহলে আর দুবার ওই কাজ করবে না। সব সময় বউয়ের গায়ে কেন হাত দেবে বলো তো? এটা কলিযুগ চলছে গো দিদি, কলিযুগ। মেয়েদের তো এই যুগে সম্মান নেই। যে যেমনভাবে চালাচ্ছে তাকে তেমনভাবে চলতে হবে। আর দেখো, তার কথায় যদি না চলে, অত্যাচারের ওপর অত্যাচার হতেই থাকে। কি বলি বলো তো? মেয়েদের কোথা সুখ আছে বলো তো? না দুদণ্ড ভালোভাবে বাপের বাড়িতে থাকতে পারে, আর বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে অত্যাচার সইতে হয়। আর বয়সকালে যদি ছেলে বৌমা দেখে তো ভালো, আর না দেখলে সেই অত্যাচার সইতে হয়। আর কি সুখ আছে বলো তো? এটা তুমি ঠিকই বলেছ। তবে একটা কথা বলি, তোমার মানুষটা তো খুবই ভালো গো। আজ পর্যন্ত তোমার গায়ে হাত দেয়নি, তোমাকে কত ভালোবাসে। হ্যাঁ গো দিদি, তুমি যা বলেছ। মায়া দিদির বর তো খুবই ভালো, না কারোর সাথে ঝগড়াঝাটি করে, আর না কারোর সাথে কোনো বিবাদে যায়। সব সময় যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ দেখো বউয়ের সাথেই থাকে, বউকে সাহায্য করে, আর কাজের সময় কাজ করে। তার কোনো ঝুট ঝামেলা নেই।
এরকম মানুষ পাওয়া তো ভাগ্যের ব্যাপার বলো। থাক থাক, আমার বরকে নিয়ে অত প্রশংসা করতে হবে না, ঠিক আছে? আমার বর যেমন আছে তেমনই থাক বাবা, অত পাল্টানোর দরকার নেই। পাল্টে গেলে বাবা কি না কি হয়ে যাবে তার কোনো ঠিকানা হবে না। তারা এমনভাবে বেশ কিছুক্ষণ ধরে গল্প করে। গল্প করার পর মায়া কাপড় জামা কেচে বাড়িতে যায়। কখন তো সেই পুকুর ঘাটে গিয়েছিলে, এই সময় আসা তোমার নাম হলো নাকি? সেই তখন থেকে আমি এখানে বসে আছি। বাবা, তোমার আর তো আসার নাম নেই দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি চলে এসেছো, খুবই ভালো হয়েছে। চলো চলো, তোমাকে খেতে দিই। আর জানোই তো, পুকুর ঘাটে জামা কাপড়গুলো কাচতে গিয়েছিলাম। এতগুলো জামা কাপড় কাচতে কাচতে একটু সময় লেগে গেল, তাই তো এত দেরি হলো বলো। কি, তুমি শুধু জামা কাপড় কাচতে গিয়েছিলে নাকি? যদি জামা কাপড় কাচতে যেতে তাহলে এত দেরি হতো না। কোথায় গিয়েছিলে সেটা বলো তো দেখি। এই প্রথমবার রতনের এমন ব্যবহার দেখে মায়া অনেক অবাক হয়ে যায়। তারপর সে বলতে থাকে, তুমি এত রেগে যাচ্ছ কেন বলো তো? একটু শান্ত হও তো। তুমি তো জানো জামা কাপড়গুলো কাচতে গিয়েছি পুকুর ঘাটে। আর এমনিতে মালতী দি আর রূপাদির সাথে দেখা হয়েছিল, তাই একটু গল্পে গল্পে দেরি হয়ে গেছে। আর কি, আর কোথাও যাইনি, ওই ঘাটেই ছিলাম আমরা সব, বসে বসে একটু গল্প করছিলাম। কেন, তোমার এত গল্প করার কি শখ বলো তো? বাড়িতে কি তোমার কোনো কাজকর্ম নেই নাকি, যে পাড়ার সবার সাথে তুমি গল্প করতে যাও? একবার এখানে যাও, একবার ওখানে যাও। কেন তুমি বাড়ির বউ হয়ে বাড়িতে থাকতে পারো না? সব জায়গায় টোটো কেন করো? তুমি এমনভাবে কেন বলছো গো? তুমি তো জানো আমি একটু মিশুকে, আর সবার সাথে কথা বলতে ভালোবাসি, তাই একটু গল্প করেছি, তা কি হয়েছে বলো তো? দেখো মায়া, তোমাকে একটা স্পষ্ট কথা জানিয়ে দিচ্ছি, তুমি সবার সাথে হা হা হি হি করো, সেটা আমি চাই না। এইসবগুলো আমার একদম পছন্দ নয়। তুমি এইসবগুলো একদম করবে না, ঠিক আছে? সব সময় নিজের বাড়িতে থাকবে। আর যদিও বা কোথায় যাও, কারোর সাথে কথা বলার কোনো দরকার নেই। এগুলো আমার একদম পছন্দ না। তবে মায়া রতনের এমন কথা শুনে সে চুপচাপ থাকে, কোনো কিছু কথার উত্তর দেয় না। তবে দেখতে দেখতে এমনভাবে বেশ কিছু বছর কেটে যায়, আর মায়ার একটা কন্যা সন্তান হয়, আর বেশ বড়ও হয়ে যায়। তবে একদিন মায়া কাপড় জামা কেচে রাস্তা দিয়ে আসছিল, আর তখন সেখানে একটা প্রতিবেশীর সাথে তার দেখা হয়ে যায়। আর তখন বলতে থাকে, কি গো মায়া দিদি, তোমাকে যে তেমন আর বাড়ির বাইরে দেখতে পাই না, তা কোথায় থাকো বলো তো? কোথায় আর থাকবো বলো তো, বাড়িতেই থাকি। তবে সংসারের অনেক কাজকর্ম তো তাই সেগুলোর সাথে সাথে অত আর সময় পাই না, তাই জন্য বাইরে আর বেরোতে পারি না গো। তবে আগে তুমি সবার সাথে কত সুন্দরভাবে মেলামেশা করতে, কত সুন্দর হাসি খুশিতে কথা বলতে। এখন আর তোমাকে তেমনভাবে দেখতে পাই না, সব সময় মন মরা। তুমি এমনভাবে মন মরা হয়ে আছো কেন বলো তো? না না, মনমরা হয়ে থাকবো কেন? কি বলো তো, অনেকদিন বাপের বাড়িতে যাইনি তো, তাই বাবা মায়ের জন্য মন কেমন করছে। তাই ভাবছিলাম একবার ঘুরে আসলেই কেমন হয়, ভালোই হবে। অনেকদিন পর বাপের বাড়িতে যাব, বাবা মাকে দেখবো, তাহলে খুব ভালো লাগবে গো। তুমি তো জানো মেয়েদের কাছে তার বাপের বাড়িটাই তো সব কিছু, আর বাপের বাড়ি ছাড়া আর কোথায় যাবে বলো তো মেয়েরা? এমন মন খারাপ না করে যাও না, একবার গিয়ে বাপের বাড়িতে ঘুরে আসো। তুমি তো খুব কম যাও বাপের বাড়িতে, আর এমনিতে শ্বশুর বাড়িতে থাকলে মেয়েদের তো বাপের বাড়ির কথা ভুলে যায়। যাও যাও, যখন এত মনে পড়ছে, যাও যাও, একটু বাবা মায়ের সাথে দেখা করে আসো, দেখবে মনটাও ভালো হবে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ, মেয়েটাকে নিয়ে যাব। একবেলা থেকে পরের দিন সকালে চলে আসব। আজকে একবার গিয়ে আমাদের লোকটার সাথে কথা বলতে হবে, বলবো যে একটুখানি বাপের বাড়িতে দিয়ে আসতে। হ্যাঁ, সেটাই ভালো হবে। যাও একটু ঘুরে আসো। আর আমাদের লোকটা আমাকে বাপের বাড়িতে যেতেই দেয় না তেমন ভাবে। কি বলি বলো তো, সারাদিন শুধু সংসারের কাজ আর কাজ, সময় যে হয়ে ওঠে না। ওই রাস্তা দিয়ে রতন যাচ্ছিল, যেতে যেতে মায়া এবং ওই প্রতিবেশীকে কথা বলতে দেখে। সে অনেক রেগে যায়। আচ্ছা শোনো, আমি এখন তাহলে যাই গো, বাড়িতে যে অনেক কাজ পড়ে আছে, গিয়ে আবার রান্নাবান্না বসাতে হবে, পরে আবার কথা হবে। রতন যখন বাড়িতে আসে তখন মায়া বলতে থাকে, আচ্ছা শোনো না, আমি ভাবছিলাম একদিন গিয়ে বাপের বাড়িতে থেকে আসব। মেয়েটাকে নিয়ে যাব, গিয়ে একবেলা থেকে পরের দিন সকালে চলে আসব। তুমি যদি বলো তাহলে খুব ভালো হয়, একটু আমাদের গিয়ে দিয়ে আসো না। কি, তুই বাপের বাড়িতে যাবি? না না, তোর বাপের বাড়িতে গিয়ে কোনো লাভ হবে না। তুই বাপের বাড়িতে যাবি কি অন্য কোনো নাগরের সাথে দেখা করতে যাবি, সেটা আমি কি করে জানবো বলতো দেখি? আমার তো মনে হয় অন্য কোনো নাগরের সাথে দেখা করতে যাচ্ছি বাপের বাড়ির নাম করে। ছি
ছি ছি, এইসব শোনা পাপ। তুমি আমার গায়ে কোনো কলঙ্কের দাগ লাগাবে না। আর আমি এমন ধরনের কোনো কাজ করছি না। আমার বাবা মায়ের কথা মনে পড়ছে কদিন ধরে, তাই ভাবছিলাম যে আমি একবার গিয়ে ঘুরে আসব। আর যদিও বা আমার বাপের বাড়িতে যাই, তাতে কি ক্ষতি আছে বলো তো দেখি? তোদের মতো মেয়েদেরকে আমার ভালোভাবে চেনা আছে। তোরা ঘর সংসার করতে চাস না, তোরা হচ্ছিস এক একটা বাজারের মেয়ে। যে কেউ ডাকলে তোরা সেখানেই চলে যাবি। আর এখন আমার কাছে নাটক করছিস যে বাপের বাড়িতে যাবি। কি, তুমি আমাকে বাজারের মেয়ের সাথে তুলনা করছো? ছি ছি ছি, এইসব শোনাও পাপ। তোমার মতো ছোট লোকরাই তো এইসব কথাগুলো বলবে। আমি জানি না তুমি কেন এরকমভাবে আমার সাথে ঝগড়া করছো। আমি কি এমন করেছি বলো তো যে তুমি আমার সাথে এমনভাবে গায়ে গা বাঁধিয়ে ঝগড়া করছো? কি তুই কি করেছিস সেটা কি জানিস না নাকি? তুই ভালোভাবে জানিস, তবু নাটক করছিস। আমি তোকে কতবার বলেছি যে তুই কারোর সাথে কথা বলবি না, এটা আমার পছন্দ না। তুই দেখে দেখে সবার সাথে হিহা হা করতে শুরু করেছিস। এইসবগুলো আমার একদম পছন্দ না। আর তুই আমাকে ছোট লোক বললি না, তো দেখ আজ কি অবস্থা করি। তারপর রতন রেগে গিয়ে মায়াকে খুব মারতে থাকে। তুমি আমার গায়ে হাত তুললে, আমাকে এমনভাবে মারলে, থাকবো না তোমার সংসারে, আমি থাকবো না। আমি এক্ষুনি আমার মেয়েকে নিয়ে আমার বাপের বাড়িতে চলে যাব। এমন সংসার করার থেকে না করাই ভালো আছে। সব সময় আমাকে সন্দেহ করতে থাকে, সব সময় এমনভাবে আমার ওপর অত্যাচার করতে থাকে। থাকবো না তোমার কাছে। যা যা, এখান থেকে চলে যা। তোর মতো মেয়ের আমার দরকার নেই। তারপর মায়া তার ছোট্ট মেয়েকে নিয়ে সে তার বাপের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। কি রে মা, তুই এমনভাবে কান্নাকাটি কেন করছিস বলতো? তোর কি হয়েছে? মা, জানো তো আজকে তোমার জামাই আমাকে খুব মারা মেরেছে মা। তুমি জানো, আজকে যখন আমি জামা কাপড় কেচে আসছিলাম, একটা প্রতিবেশী আমার সাথে কথা বলে। কেউ যদি আমার সাথে কথা বলে, তার কি আমি কথা বলবো না বলো তো মা? কথা বলেছে বলে আমার সাথে বাড়িতে এসে খুব উল্টো পাল্টা কথা বলেছে। আমাকে বলে আমি বাজারের মেয়ে। তুমি বলো এই সবগুলো কি ঠিক? তবে একটা কথা বলি, জামাই যে তোকে এমনভাবে মেরেছে, এমনভাবে মারাটা উচিত হয়নি। খুব বাজে কাজ করেছে। ঠিক আছে, জামাই তো তোকে নিতে আসবে, তখন আমি আর তোর বাবা মিলে কথা বলবো জামাইয়ের সাথে। হ্যাঁ রে মা, যতদিন না জামাই তোকে নিতে আসছে তুই ততদিন আমার এখানে থাকবি। আমার কোনো সমস্যা নেই। তুই আর আমার দিদিভাই আমাদের বাড়িতেই থাকবি। জামাই আসলে তারপর আমরা কথা বলবো। দেখতে দেখতে এমনভাবে বেশ দুদিন কেটে যায়। তবে রতন মায়াকে আনতে আসে মায়ের বাপের বাড়িতে। দেখো জামাই, তুমি যে আমার মেয়ের গায়ের ওপর হাত তুলে খুবই অন্যায় করেছো। এটা তোমার থেকে কখনোই আশা করিনি। এমনভাবে কে মারে তার স্ত্রীকে বলো তো? দেখুন বাবা, একটা কথা বলি, পারলে আপনার মেয়েটাকে বোঝান, আমাকে না বুঝিয়ে। আমার যে কাজ পছন্দ না আপনার মেয়ে সেই কাজ করে। আমি তো বলেছি পাড়ার কারোর সাথে কথা না বলতে, তবু সবার সাথে কেন হেসে হেসে কথা বলবে? আমার তো এইসবগুলো একদম পছন্দ না। তাহলে আপনার মেয়েকে একটু বারণ করে দিন না, তাতে ভালোই হবে। দেখো, আমি তোমাকে ভালোই ভালোই বলছি, তুমি এখান থেকে চলে যাও। তোমার মতো মানুষের সাথে আমি সংসার করতে চাই না। আর আমি সংসার করব না তোমার মতো মানুষের সাথে। এমন একটা মানুষের সাথে সংসার করছি যে কখনো কাউকে বোঝে না, সবসময় নিজেরটা বুঝতে থাকে। তুমি এখান থেকে চলে যাও বলছি, চলে যাও। আমি তোমার সাথে যাব না। আহা মা, আমি তো কথা বলছি, তুই কেন আবার কথা বলছিস বলতো? শোনো জামাই, এর পরের বার থেকে তুমি যদি আমার মেয়ের গায়ে হাত তোলো, এর ফল কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি। এটা ভেবো না যে আমরা তোমাকে ছেড়ে দেব। দেখ মা, বিয়ের পর শ্বশুরবাড়ি হচ্ছে তার নিজের বাড়ি হয়। আর তুই এখানে থাকলে গ্রামের লোকজনরা অনেক কথা শোনাবে মা। একটু মানিয়ে নে। যা মা যা, আর দেখ কোনো অসুবিধা হবে না। যা, এবার তোরা সুখে শান্তিতে ঘর কর। সবাই মিলে মায়াকে বোঝানোর পর তারপর মায়া রাজি হয়ে যায় তার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য। তারপর মায়া রতনের সাথে তার শ্বশুরবাড়িতে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে মায়া একদিন রান্না করছিল, আর সেখানে চলে আসে একটা প্রতিবেশী। দিদি, আমাকে একটু তেল ধার দিতে পারবে গো? আমার না তেলটা এক্ষুনি শেষ হয়ে গেছে। একটা মাত্র তরকারি করতে বাকি আছে, আর তেল ছাড়া কিভাবে তরকারি করি বলো তো? একটু ধার দাও না গো। তোমার দাদা বিকালে আসলে আমি আবার তেল তোমাকে দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে দিদি, আমি তোমাকে একটু সর্ষের তেল দেবো। তা শুনছিলাম তোমার নাকি শাশুড়ির খুব শরীর খারাপ, তা তিনি এখন কেমন আছে বলো তো? কি বলি বলো তো তোমাকে, আর একটা ঝামেলা যায় তো আর একটা ঝামেলা শুরু হয়ে যায়। আমার শাশুড়ি মায়ের যে শরীর খুবই খারাপ, পেটে তো পাথর পড়েছে, সামনে অপারেশন করতে হবে। আর জানো তো দিদি,
পেটে পাথর পড়লে খুব যন্ত্রণা হয়, আর আমার শাশুড়ি যে যন্ত্রণা সহ্য করতে পারে না, বয়স হয়ে গেছে, কি আর বলি বলো তো। হ্যাঁ গো, আমিও শুনেছি যে পেটে পাথর পড়লে নাকি খুবই যন্ত্রণা হয়। কি বলবো বলো তো। দেখো, একটু ভালোভাবে ওষুধ টষুধ খাওয়াও, যতক্ষণ না অপারেশন হবে ততক্ষণ তো ওষুধ চলতেই থাকবে, একটু ভালোভাবে খেয়াল রাখো। তা দিদি, তোমার মেয়ে কোথায় গো? তোমার মেয়েকে যে বাইরে দেখতে পাচ্ছি না, সে কোথায় গেছে? মামার বাড়িতে আছে নাকি? না না, সে মামার বাড়িতে যাবে কেন, সে ঘরের মধ্যেই আছে, একা একা বসে বসে খেলা করছে। এখন তো বাইরে ঘাটে বেরোয় না, তাই বললাম যে ঘরের মধ্যে বসে বসে খেল, তাই সে চুপচাপ ঘরের মধ্যে বসে বসে খেলছে। জানি গো দিদি, জানি তোমাদের বাড়ির ব্যাপারে সবাই জানে গ্রামের। এখন তোমাদের বাড়িতে খুব অশান্তি চলছে। দাদা এত ভালো মানুষ ছিল, কেন যে এমন হয়ে গেল কি করে বলি বলো তো। আচ্ছা ঠিক আছে দিদি, একটা কাজ করো, আমার তেলটা তাড়াতাড়ি দাও, আমাকে যে আবার রান্না ওখানে বসাতে হবে। তারপর পূজা সে তেল নিয়ে ওখান থেকে চলে যায়, আর তখন সেখানে রতন চলে আসে। কি রে, তুই আবারও শুরু করেছিস? তুই যখন এখান থেকে অন্য কোথাও যেতে পারছিস না বলে তুই কি সবাইকে ডেকে ডেকে নিয়ে এসে এখানে গল্প করতে শুরু করেছিস? কতবার তোকে বলতে হয় বলতো? আজকে তোকে এমন শিক্ষা দেবো আর কখনো কারোর সাথে কথা বলার মতো সাহস পাবি না। তুমি সবসময় আমার ওপর এমন ব্যবহার করো কেন বলো তো? এখানে আমার কি দোষ আছে? দিদি তো আমাদের বাড়িতে একটু তেল চাইতে এসেছিল, তা আমি সেই তেলটা দিয়েছি। তাহলে তুমি বলো এখানে আমার কি দোষ আছে? আমি তো এমন কোনো কিছু দোষ করিনি, শুধু একটু কথা বলেছে, তা তাতে কি ক্ষতি হয়েছে বলো তো? তোকে ভালো কথা বললে তুই কখনো শুনিস না। আজকে তোকে এমন শিক্ষা দেবো তুই কখনো ভুলতে পারবি না। খবরদার, আজকে যদি তুমি আমার গায়ে হাত তোলো, আমি সোজা চলে যাব পুলিশ স্টেশনে, সেখানে গিয়ে তোমার নামে ডায়েরি করে আসব। আর তোমার সংসার তো আমি কোনোদিনও করব না, আমি এখান থেকেও চলে যাব। আর তোমাকে জেল যদি না আমি খাটাতে পেরেছি, তো আমার নামও মায়া নয়, মনে রেখো। ঠিক আছে, তুই যা করার করে নে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আজকে তোমাকে একটা কথা বলে যাই, তোমার সাথে কোনো মেয়ে সুখী থাকতে পারবে না। আর আমি কেন, অন্য কোনো মেয়েও আসলে হবে না। তুমি যেভাবে আমাকে সন্দেহ করো, কারোর সাথে কোনো মেলামেশা করতে দাও না, আমি কারোর সাথে কথা বললে সেখানেই আমার ভুল দেখো। দেখো, এমনভাবে থাকার থেকে না থাকাই ভালো। তুমি তোমার মতো থাকো, আর আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। যদি পারি তো লোকের বাড়িতে কাজ করে আমার মেয়েকে মানুষের মতো মানুষ করব। তবু তোমার মতো জানোয়ারের কাছে আমার মেয়েকে রেখে যাব না। আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে, সাথে সাথে আমিও যতদিন না এখান থেকে মরবো ততদিন আমাকে দগদে তুমি আমাকে মেরে ফেলবে। তাই আমি এখান থেকে চলে যাব, আর কখনো তোমার বাড়িতে ফিরে আসবো না। তুই আমাকে ভয় দেখাচ্ছিস নাকি যে তুই এখান থেকে চলে যাবি আর আমি সেই পাগল হয়ে যাব? দেখ, তোর এই কথায় আমি ভয় পাই না, সেই তো ঘুরে ফিরে আমার কাছেই আসতে হবে তোকে। না, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, আমি সত্যি বলছি। আজকের আমি এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাচ্ছি, আর কখনো এই বাড়িতে ফিরে আসবো না। আর আমি আমার মেয়েকেও সাথে করে নিয়ে যাব। তারপর মায়া সে যখন তার মেয়েকে নিয়ে চলে যাবে, ঠিক তখন রতন বলতে থাকে, মায়া, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। তুমি আমার সংসার ছেড়ে যেও না মায়া। তুমি আর আমার মেয়ে চলে গেলে যে আমি পুরো একলা হয়ে যাব, পুরো অন্ধকারে জীবন কাটবে। মায়া, তুমি আমাকে ছেড়ে যেও না মায়া, আমাকে ছেড়ে যেও না। আমাকে ক্ষমা করে দিয়ে তুমি এই বাড়িতে থাকো। আমি আর তোমাকে কখনো সন্দেহ করব না, আর কোনোদিনও বারণ করব না যে কারোর সাথে না মিশতে। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তবে তুমি আমার সম্মানটা রেখো। রতন মায়াকে অনেকক্ষণ ধরে বোঝাতে থাকে। তারপর মায়া আর সে তার বাপের বাড়িতে যায় না, আর রতনকে ক্ষমা করে দেয়। তারপর তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। আর রতন কখনো মায়াকে সন্দেহ করে না, আর না কারোর সাথে কথা বলতে বারণ করে।